তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশি বন্ধুদের সহযোগিতা চাইলেন ডক্টর ইউনূস। চীনের সাথে নতুন অধ্যায় শুরুর আশাবাদ। ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের জন্য $5 মিলিয়ন দিবে বিশ্বব্যাংক, জানালেন সমাজ কল্যাণ উপদেষ্টা। চিকিৎসার জন্য আনা হবে বিদেশি বিশেষজ্ঞ। এবং মৌসুমী বায়ু ও লঘুচাপের প্রভাবে আজও সকাল থেকেই বৃষ্টি হচ্ছে দেশজুড়ে, ভোগান্তিতে অফিসগামী মানুষ। স্বাগত এশিয়ান নিউজের সঙ্গে আছি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব বিস্তারিত সংবাদে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যুব সমাজের জীবন উৎসর্গ ও আদম্য নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশের যুগান্তকারী পরিবর্তন ঘটেছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এই কথা বলেন। একটি বৈষম্যহীন সমাজ ও সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে তারা জীবন দিয়েছে। তরুণদের এই স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তুলতে বিদেশি বন্ধুদের সহযোগিতা চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও বলেন, তরুণদের আত্মত্যাগ সকলের বড় সুযোগ তৈরি করে দিয়েছে। এই সুযোগ বিফলে যেতে দেওয়া যাবে না। বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল পরিবর্তনের মাধ্যমে তরুণেরা নতুন বাংলাদেশ করতে চায়। এটি বাস্তবায়নে সকলের সমর্থন প্রয়োজন। চীনকে বাংলাদেশের জনগণের পুরনো বন্ধু বলে আখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে নতুন একটি অধ্যায় খুলতে চাই। এর মাধ্যমে অতীতের মতো সব উন্নয়ন কাজের অংশীদার হবে চীন। বুধবার স্থানীয় সময় বিকেলে নিউ ইয়র্কের জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়ং ইর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় তিনি এসব কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, চীনা সৌর কোম্পানিগুলো বাংলাদেশে আরও বড় আকারে বিনিয়োগ করতে পারে, যা দেশের ধনী দেশের কাছে পছন্দের বাজারে প্রবেশাধিকার ভোগ করে। প্রধান উপদেষ্টা চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও দুই দেশের মধ্যে সম্পর্কের একটি নতুন অধ্যায় খোলার উপর জোর দেন। তিনি উভয় দেশের কোম্পানির মধ্যে প্রযুক্তিগত সহায়তা বাড়ানোরও আহ্বান জানান। জুলাই আগস্টের ছাত্র জনতা আন্দোলনের আহতদের জন্য $5 মিলিয়ন দেবে বিশ্বব্যাংক বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। এশিয়ান টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা জানান। সমাজ কল্যাণ উপদেষ্টা বলেন, আহতদের পুনর্বাসনের ক্ষেত্রে দেয়া হবে বিশেষ ব্যবস্থা। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয়েছে প্রায় 800-র মতো মানুষ। সেই সঙ্গে যারা আহত হয়েছেন তাদের মধ্যে অনেকেই হারিয়েছেন হাত পা, কেউ হারিয়েছেন চোখ, আবার কেউ বরণ করেছেন পঙ্গুত্ব। তাদের মধ্যে অনেকেই চিকিৎসা করাতে এখন প্রায় নিঃস্ব। এশিয়ান টেলিভিশনকে সমাজ কল্যাণ উপদেষ্টা জানান, জুলাই আগস্টে আন্দোলনে নিহতদের পরিবারকে 5 লাখ ও আহতদের পরিবারকে 1 লাখ টাকা অনুদান দিয়েছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। জুলাই শহীদদের স্মৃতিতে আমরা শুধু শহীদ পরিবারের কথা ভাবছি না, প্রতিটি বাচ্চা যে আহত হয়েছে এবং প্রতিটি মানে সংসার যে সাংঘাতিকভাবে সংকটের মধ্যে পড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সবার কথাই আমরা মাথায় রেখে কিন্তু এটা ভাবছি। এবং এটা আমরা ভালো করেই বুঝি, উপলব্ধি করি যে এটা দীর্ঘমেয়াদী হতে হবে, এটা চলমান থাকতে হবে, নইলে আমরা সবার কাছে পৌঁছতে পারবো না। তবে এই অনুদান যথেষ্ট নয় জানিয়ে তিনি বলেন, আহতদের জন্য $5 মিলিয়ন দিবে বিশ্বব্যাংক। ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয়ে ওয়ার্ল্ড ব্যাংক একটা কমিটমেন্ট করেছে আমাদেরকে, যদিও আমরা সেভাবে ঘোষণাটা দিইনি, আমি আপনাদেরকে বলছি $5 মিলিয়ন তারা দেবে এই বাচ্চাদের রিহ্যাবিলিটেশনের জন্য, দীর্ঘমেয়াদী কাজ করার জন্য। তো তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের হেলথ মিনিস্ট্রি অর্থ যোগান দিচ্ছে, আমরা অর্থের যোগান দিচ্ছি, আর আমাদের স্যার তো ওনার জায়গা থেকে তো দিচ্ছেনই। সবটুকু মিলে আমি খুবই আশাবাদী যে আমরা আটকে যাব না, আমরা এই বাচ্চাদের পাশে থাকব। এছাড়া বিদেশি টিম এনে চলছে চিকিৎসা ও প্রয়োজনে আহতদের বিদেশ পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। একটা সিদ্ধান্ত হয়ে গেছে যে আমরা আন্তর্জাতিক বিদেশি ট্রিটমেন্ট, বিদেশি ডাক্তারকে
আনবো, আর প্রয়োজন হলে বিশেষ কেসে পাঠাবো ব্যবস্থাটাও আমরা করব। অর্থাৎ আমি একটা কথা বলতে চাই, আমরা কোনো অপশনকে বাদ দেব না। নিহত ও আহতদের পরিপূর্ণ তালিকা তৈরি করে দ্রুতই স্মরণ সভা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান শারমিনেশ মুর্শিদ। আমাদের কাজটা আমরা এখনো শেষ করতে পারিনি, কিন্তু অর্ধেকের বেশি 75% কাজ কিন্তু হয়ে গেছে। এই মাসে আমাদেরও ডেটাবেসটা তৈরি হয়ে যাবে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মৌসুমী বায়ু ও লঘুচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। একই অবস্থা রাজধানীতেও। থেমে থেমে সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। কয়েকদিনের ভ্যাপসা গরমে এই বৃষ্টি স্বস্তি নিয়ে এলেও ভোগান্তিতে পড়েন অফিসগামী, পথচারী ও নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে অফিসগামী মানুষ বেশি ভোগান্তিতে পড়েন। গত 23 সেপ্টেম্বর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়। এর প্রভাবে সারা দেশে বৃষ্টির আভাস দেয় আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবারও রাজধানীতে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের নাম আমিনুল ইসলাম বাচ্চু। শায়ের মোল্লার বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, চাচাতো ভাইদের সাথে জমি নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটে। এই ঘটনায় আহত একজনকে হাসপাতালে নেওয়ার পরে সে মারা যায়। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গাজীপুরের কালীগঞ্জে অপহরণের 15 দিন পর মিথিলা রানীকে মাগুরা থেকে উদ্ধার করে ডিবি পুলিশ। গাজীপুরের কালীগঞ্জের দক্ষিণবাগ গ্রামে গত 16 বছর এক কিশোরী অপহরণ করে নিয়ে যায় এক যুবক। এ বিষয়ে থানায় একটি জিডি দায়ের করা হয়েছে। এ বিষয়ে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করলে 15 দিন পর মিথিলা রানীকে মাগুরা থেকে উদ্ধার করে ডিবি পুলিশ। পরে আবু বকরকে আটক করে জেল হাজতে পাঠায় পুলিশ। এ নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলাকালীন অবস্থায় মামলা তুলে নিতে বাদীকে হুমকি দিতে থাকে আসামি পক্ষ। কিশোরগঞ্জে 2 দফা অভিযানে প্রায় 15 লাখ শলাকা অবৈধ সিগারেট এবং প্রায় 12.5 লাখ নকল রাজস্ব স্ট্যাম্প জব্দ করেছে যৌথ বাহিনী। অনিয়মের অভিযোগে হেরিটেজ টোব্যাকো ও তারা ইন্টারন্যাশনাল নামে এই 2 প্রতিষ্ঠানকে 4 লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরে প্রতিষ্ঠান দুটিকে সিলগালা করে দেওয়া হয়। কর ফাঁকি দিয়ে এসব সিগারেট বাজারজাত করার পরিকল্পনা ছিল 2 টোব্যাকো কোম্পানির। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও স্থানীয় প্রশাসনের অনুরোধে গতকাল মঙ্গলবার সকাল থেকে রাত 12টা পর্যন্ত কুলিয়ারচর ও ভৈরবে অভিযান চালায় যৌথ বাহিনী। যৌথ অভিযানের নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্নেল ফারহান আফরিন। অভিযানে 2টি কারখানা থেকে 14,79,820 শলাকা বিভিন্ন ব্র্যান্ডের অবৈধ সিগারেট এবং 12,25,000 অবৈধ ট্যাক্স স্ট্যাম্প জব্দ করা হয়, যার বাজার মূল্য 21,43,35,806 টাকা। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানাইন ইউনিয়ন বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আন্তর্জাতিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বানাইন ইউনিয়ন ভাবখণ্ড দাখিল মাদ্রাসা মাঠে এই অনুষ্ঠান আয়োজিত হয়। বানাইল ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান লোটাসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আব্দুল কালাম আজাদ সিদ্দিকী, মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, উপজেলা বিএনপির সহসভাপতি ডিএম শওকত আকবর সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রাঙ্গামাটি কাউখালী উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে কাউখালী উপজেলা বেতবুনিয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। কাউখালী প্রেস ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বেতবুনিয়া মডেল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী ওমর ফারুক। এ সময় তিনি বলেন, কাউখালী ও বেতবুনিয়ার বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ঢালাওভাবে অসত্য তথ্য প্রচার করা হচ্ছে। এই অপতৎপরতার বিরুদ্ধে ইতিমধ্যে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনজীবীদের মাধ্যমে উকিল নোটিশ প্রেরণ করা হয়েছে।
নোয়াখালীর সেনবাগে নবীনবরণ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা করেছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমান গ্রুপ। বুধবার বেলা 11:30টার দিকে সেনবাগ উপজেলার ছাত্রদলের সদস্য সচিব আনোয়ার হোসেন মিয়াজি এবং পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব অলিদ বিন আদনানের নেতৃত্বে উপজেলা পরিষদ সংলগ্ন বিএনপির কার্যালয়ের সামনে থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর সেনবাগ ফাজিল ডিগ্রি মাদ্রাসা এবং সেনবাগ সরকারি কলেজ হয়ে ফের বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ আহমেদ সুমন, পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসগর আলী শিবলু, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হোসেন হেলাল, আলাউদ্দিন ভুইয়া প্রমুখ। চট্টগ্রামের ফটিকছড়িতে ছাত্র শিবিরের সেক্রেটারি মাসুদুর রহমানের মায়ের জানাজা এবং দাফন সম্পন্ন হয়েছে। পরণ চৌধুরীর বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মহিবুল্লাহ বাবুনগরের ইমামতিতে মরহুমার জানাজা সম্পন্ন হয়। তার মৃত্যুতে চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি নুরুল আমিন, বিএনপির নেতা সারোয়ার আলমগীর সহ ফটিকছড়ি উপজেলার বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন ও মিডিয়া কর্মী ও শিক্ষক সমাজ শোক প্রকাশ করেছেন। চট্টগ্রামের মাইজ ভান্ডার শরীফে ঈদে মিলাদুন্নবী ও সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারীর উত্তরাধিকারী পুত্র সৈয়দ দেলাওয়ার হোসেন মাইজ ভান্ডারীর ওফাত বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আসর মাইজ ভান্ডার দরবার শরীফের শাহী ময়দানে এ আয়োজন করা হয়। এতে কোরআন তেলাওয়াত, নাতে রাসুল, শানে গাউসিয়া, শানে আসিয়া, গাউসুল আজব পরিবেশন করা হয়। মাইজ ভান্ডারীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সভাপতি আলহাজ শাহ সুফি ডক্টর সৈয়দ দিদারুল হক মাইজ ভান্ডারীর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে ছিপাতলি জামেয়া গাউসিয়া মুইনিয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ মোহাম্মদ ফরিদ উদ্দিন ছিলেন। মহাসড়কে দুর্ঘটনা ও যানজট নিরসন সহ সুশৃঙ্খল নিরাপদ মহাসড়ক গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রামের ২০০০ হাইওয়ে থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০০০ হাইওয়ে থানা প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ২০০০ হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ ইরফানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের এডিশনাল ডিআইজি মীর মোসাদ্দেস হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন হাইওয়ে পুলিশ কুমিল্লা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মাসুম সর্দার। নোয়াখালীর বেগমগঞ্জ কাজিরহাট তারুণ্য ফাউন্ডেশন দখলমুক্ত ও পানি প্রবাহ বৃদ্ধি ও সংস্কারকরণের উদ্যোগ নিয়েছে। বুধবার দিনব্যাপী বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে তারুণ্য ফাউন্ডেশনের সালমান রাফির নেতৃত্বে এই খাল দখলমুক্ত ও পানি প্রবাহ সংস্কারকরণ করা হয়। এ সময় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইমাম হোসেন, স্থানীয় ব্যবসায়ী সমিতির সভাপতি সহ ইউনিয়ন সদস্যগণ উপস্থিত ছিলেন। পরে এক সংক্ষিপ্ত বক্তব্য খাল দখলমুক্ত ও সংস্কারমুক্তকরণ প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এই দ্বারা অব্যাহত থাকবে বলেও তিনি জানান। বরগুনার তালতলীতে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে উপজেলা কর্মরত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। বুধবার বিকেল ৪টায় তালতলী বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মোমেশে পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মজিদ জমাদ্দারের সভাপতিত্বে ফয়সাল আহমেদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ মিজানুর রহমান, শহীদুল ইসলাম, শামসুন নাহার ইতি সহ অন্যান্যরা। সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবার্স সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে গুড নেইবার্স ঘুরকা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সিপিডি ম্যানেজার মোশাররফ হোসেন। সহকারী প্রোগ্রাম ম্যানেজার শফি উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন, দাঁতপুর জিআর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল আলম, সিএমপি সভাপতি মুজায়রা বেগম সহ আরও অনেকে। শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫ জন শিক্ষার্থী ও ৭৫ জন অভিভাবকও অংশগ্রহণ করেন।
চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন করেছে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকাবাসী ও ছাত্র সমাজ। তারা জানান, দীর্ঘদিন ধরে টেন্ডারবাজির নামে চাঁদা আদায় করে আসছিল ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মীরা। বর্তমানে এলাকায় নতুন করে আবার সেই চাঁদাবাজির পুনরুত্থান দেখা দিয়েছে। তাই ছাত্র সমাজ ও এলাকাবাসী একত্রিত হয়ে চাঁদামুক্ত কামরাঙ্গীরচর গড়ার লক্ষ্যে এই মানববন্ধন ও গণমিছিল করেছেন। এ পর্যায়ে থাকছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কালিয়াকৈরের চন্দ্রা জোনাল অফিসের উদ্যোগে গাজীপুরের কালিয়াকৈর জোড়া পাম্প এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তিতাস গ্যাসের নিজস্ব উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে 30টি বাড়ির 125টি চুলা বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয়েছে অবৈধ চুলা, রাইজার, পাইপসহ বিভিন্ন মালামাল। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী মাহদিন খান, উপসহকারী প্রকৌশলী নূর নবী ও সহকারী কর্মকর্তা শরীফুল আলম সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ভরা মৌসুমে ইলিশের দাম আকাশচুম্বী। ভরা মৌসুমে ক্রয় করতে না পারায় হতাশায় ভুগছেন ভোক্তারা। আগে দেশের মানুষ ইলিশ পাবে, পরে হবে রপ্তানি, এমনটাই বলেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তারই ধারাবাহিকতায় সাধারণ ক্রেতারা বাজারে ইলিশ ক্রয় করতে গিয়ে ইলিশের দাম শুনে দিচ্ছেন মাথায় হাত। নোয়াখালীর প্রতিনিধি মানিক ভুঁইয়ার ভিডিও তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা হক। মেঘনা নদী সহ বঙ্গোপসাগরে ইলিশ মাছ শিকার করে নোয়াখালীর জেলেরা। আর এই মাছ বিক্রি হয় জেলার সোনাপুর, খাসেরহাট, চৌমুহনী, মাইজদি বাজার সহ বিভিন্ন বাজারে। পাইকারীরা বলছেন, একদিকে যেমন নদীতে মিলছে না কাঙ্ক্ষিত মাছ, তেমনি নদীতে নামলে হচ্ছে খরচও। ফলে বাজারে ইলিশের দাম একটু বেশি। এখানে ফেসবুকে দেখাইছে মাছের দাম কম, কিন্তু বাজারে আসছে মাছের দাম বেশি। মাছ হলো খুবই কম, মাছ বাইরে যায় না, কোনো কিছু হয় এটা আমরা জানি না। শুধু বর্তমান বাজার হিসেবে মনে হয় মাছের চাহিদা যে পরিমাণে, এই পরিমাণে মাছ নেই বাজারে। আমার মনে হয় একটা বিশাল সিন্ডিকেট আছে এটার মধ্যে। বাজারে জাটকা বিক্রি হচ্ছে 500 থেকে শুরু করে 800 টাকায়, আর কেজি দরে ইলিশ বিক্রি হচ্ছে 1500 থেকে 2000 টাকায় বা তার উপরে। আমাদের দেশে যে পরিমাণ ইলিশ মাছ উৎপাদন হয় তার খুব সামান্য পরিমাণই বিদেশে রপ্তানি করা হয়। তো সেক্ষেত্রে আমরা এই বিদেশে রপ্তানির ইস্যুকে কাজে লাগে কেউ যদি অতিরিক্ত দাম বাড়ানোর চেষ্টা করে, আমরা প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। বাঙালির কাছে এখন ইলিশ মাছ খাওয়াটা যেন এক স্বপ্নের মতো। তাই দেশের চাহিদা পূরণের পর বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। বরিশালের গৌরনদী উপজেলার 100 বছরের টার্কি বন্দরের দীর্ঘ 5 যুগ পর দুটি প্যানেলে অনুষ্ঠিত হয়েছে বণিক সমিতির নির্বাচন। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু আবদুল্লাহ খানের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা প্রাঙ্গণে ভোট গ্রহণ হয়। 3 অংশেরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হন শরীফ শাহবুব হাসান প্যানেল। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ব্যবসায়ীদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পেরে খুশি ব্যবসায়ীরা। অপরদিকে নির্বাচিতদের ব্যবসায়িক বান্ধব হয়ে ব্যবসায়ীদের পাশে থেকে কাজ করার আহ্বান জানান গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার। শেষ করব এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশি বন্ধুদের সহযোগিতা চাইলেন ডক্টর ইউনূস। চীনের সাথে নতুন অধ্যায় শুরুর আশাবাদ। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের জন্য $5 মিলিয়ন দেবে বিশ্বব্যাংক, জানালেন সমাজ কল্যাণ উপদেষ্টা। চিকিৎসার জন্য আনা হবে বিদেশি বিশেষজ্ঞ। এবং মৌসুমী বায়ু ও লঘুচাপের প্রভাবে আজও সকাল থেকে বৃষ্টি হচ্ছে দেশজুড়ে, ভোগান্তিতে অফিসগামী মানুষ। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।